এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2022 যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছিল সেখান থেকে আমরা একটি সেট নিয়েছি। সেই সেটে যে ম্যাথগুলি এসেছে একটা প্রিভিয়াস ইয়ারে, সেই ম্যাথগুলি আজকে সলভ করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে। তবে দেখো আজকে ক্লাসে কি অঙ্ক রয়েছে। এখানে প্রথম অঙ্ক যেটা এসেছিল 4x² - 1 ইজ ইকুয়াল টু 0, তবে এর ধনাত্মক মূল কত হবে? আমাকে সলভ করতে হবে, সলভ করে এক্স এর মানটা বের করতে হবে। কিন্তু এক্স এর দুটো মান বেরোবে, যেহেতু এক্স স্কোয়ার, এক্স এর মাথায় আমার 2 রয়েছে, দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর তো দুটো ভ্যালু বেরোবে, কিন্তু দুটো ভ্যালুর মধ্যে দেখতে আমাকে নিতে হবে ধনাত্মক মানটা। দেখা যাক কিভাবে করা যায়। তাহলে 4x² ইকুয়াল টু 1, 4x² - 1 ইকুয়াল টু 0, -1 সমান সমান ওই পাশে নিয়ে নিলে 1 হয়ে গেল। তাহলে x² ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারি 1/4। তাহলে x ইকুয়াল টু √1/4 প্লাস মাইনাস, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। আমি তাহলে x এর ভ্যালু দুটো পেলাম, একটা হলো x এর ভ্যালু প্লাস হাফ আর একটা হলো x এর ভ্যালু মাইনাস হাফ। কিন্তু প্রশ্ন হলো আমাকে নেব কোনটা, আমাকে বলছে ধনাত্মকটা নিতে। আমি সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে +1/2। না হলে x এর সলিউশন হতো কি +1/2 আর -1/2। যেহেতু ধনাত্মক মান তাই প্লাস মানটা নিতে হবে, তাহলে 1/2 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যদি x + y + z = 0, x² + y² z² 36, তবে এর মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক আমাকে একটা ফর্মুলার সাহায্যে করতে হবে। এটা বীজগণিতের অঙ্ক, তাহলে ফর্মুলাটা ইউজ করতে হবে। দেখো এটা কোন ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা সহজে করতে পারবো। x + y + z = 0, তাহলে আমরা উভয় পাশে বর্গ করে দিই। তাহলে উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো a² = 0। তাহলে দেখো এটা a + b + c তার হোল স্কয়ারের ফর্মুলা পড়ছে। তাহলে a + b + c তার হোল স্কয়ারের ফর্মুলা হলো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মানে 2xy 2bc 2yz প্লাস 2zx ইকুয়াল টু 0। এখন আমরা জানি এখান থেকে x² + y² z² এর মান হলো 36, তাহলে এর জায়গায় আমি বসাতে পারবো 36 প্লাস 2 কমন নিয়ে নিলাম xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0। আমার দরকার কি xy yz প্লাস zx এর মান, তার -36 হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু -36 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 18, তাহলে -18 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, এটা চক্রবৃদ্ধি সুদের থেকে দিয়েছে 3903 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাবে ভাগ করা যাতে 4% সুদে চক্রবৃদ্ধি হারে 7 বছর পর এর টাকার পরিমাণ 9 বছর পর বি টাকার পরিমাণের সমান হবে। তবে এর ভাগ কত? মানে দুজনের প্রিন্সিপালটা সেম, দুজনের অ্যামাউন্টটা সেম বলেছে, আর আমাকে তাহলে বের করতে হবে কার ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট হয়েছিল, মানে পি কার ক্ষেত্রে কত ছিল, আসল কার ক্ষেত্রে কত ছিল, এটা আমাকে বের করতে। দুজনের কিন্তু অ্যামাউন্টটা সমান, মানে দুজনের সমূল চক্রবৃদ্ধিটা সমান। তাহলে প্রথম যদি আমরা কন্ডিশন নেই, এই জন্য আমরা ফর্মুলাটা ইউজ করব। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এটা হলো আমরা চক্রবৃদ্ধি সুদের সাহায্যে সমূল চক্রবৃদ্ধি মানে যেটা সুদে আসল হয় সেটা বের করার ফর্মুলা। এখন আমাদের এত টাকা তো দুজনের মধ্যে ভাগ রয়েছে, প্রথম যদি দুজনের কিন্তু প্রিন্সিপালটা আলাদা, কিন্তু দুজনের অ্যামাউন্টটা কিন্তু আলটিমেটলি সেম হবে। তাহলে প্রথম জনের প্রিন্সিপাল আমি P1 ধরলাম, তাহলে প্রথম জনের যদি প্রিন্সিপাল P1 ধরি, তাহলে A ইকুয়াল টু P1 ইন্টু 1 প্লাস আর এর মান 4, তাহলে 4/100 টু দি পাওয়ার n। প্রথম জনের টাকা কেটেছিল কত? 7 বছর, তাহলে এখানে 7 দিতে হবে আমাকে। 4 × 4 4 × 25 = 100। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি a ইকুয়াল টু P1, তাহলে 25 কে 25 আর একে কত 26, তাই 26/25 টু দি পাওয়ার 7, এটা আমাদের হাতে থাকে। আবার আমরা নেক্সট কন্ডিশনের ক্ষেত্রে এবার আমি লিখতে পারি a ইকুয়াল টু, কারণ কি দুটোর ক্ষেত্রে a সমান, তাই সমূল চক্রে দুটোর ক্ষেত্রে সমান, দুটোই তাহলে a হবে। তাহলে পরের ক্ষেত্রে a ইকুয়াল টু P2 1 প্লাস r/100, আর মানে 4, এই ক্ষেত্রেও /100। আর এর জন্য নেক্সট কন্ডিশনে কত বছর টাকা কেটেছিল? 7 বছর পর এই টাকার পরিমাণ 9 বছর পর বি, তাহলে বি এরটা হবে 9 বছর, এই যে বি এরটা 9, এটা হলো এ। ক্লিয়ার? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে নিশ্চয়ই আমাদের এইটাই আসবে আবার ভিতরের পোরশনটা। তাহলে a ইকুয়াল টু P2 ইন্টু 26/25 টু দি পাওয়ার
9। আশা করি বোঝা গেল। তাহলে দুটোর ক্ষেত্রেই তো আমি লিখতে পারি তাহলে P1 দুটোর ক্ষেত্রেই তো এ সমান, তাহলে আমি বলতে পারি P1 26/25 ইজ ইকুয়াল টু P2 26/25 এটা তোমরা একবারও করতে পারো। আমাদের দরকার P1/P2 মান। তাহলে দেখো দুটোই তো সেম জিনিস, তার মানে কি এই যে উপরে পাওয়ারটা সেটা বিয়োগ হয়ে যাবে, তাই 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে, আর এখানে থাকবে যা ভেতরে থাকবে সেটাই, ইকুয়াল টু 2। 26 স্কোয়ার 676 আর 25 স্কোয়ার 625, তাহলে আমি প্রিন্সিপালের অনুপাত পেয়ে গেলাম 676:675। তাহলে এখন দেখো 25 স্কোয়ার 625, সরি, তাহলে দুজনের প্রিন্সিপালের অনুপাত কি পেলাম 676:625। এখন টোটাল টাকাটা কত ছিল আমাদের, প্রিন্সিপাল এত টাকা, তার মানে এই যে দুটোর অনুপাত হলো এত। তাহলে প্রথমটা আমি লিখেই দেখাচ্ছি তোমাদের, P1:P2 ইকুয়াল টু 676:625। তাহলে এই দুটো যোগফলই হলো এত, টোটালটা যোগ করলে কত পাবো, 6 5 11 1, 7 2 9 1 10, 6 6 12 1 13, 1301। 1301 এর ভ্যালু 3903। তাহলে একের ভ্যালু কত হবে, 3 দিয়ে গুণ করলেই মিলে যাবে, তাহলে একের ভ্যালু হবে 3। আমাকে এখানে বলছে এর মান কত, এর মান 676 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 676 এর ভ্যালু বের করলে আমাদের দাঁড়াবে 676 ইন্টু 3। তাহলে গুণ করে দাও, 3 6 18 8, 3 7 21 একে 22, 3 6 18 2 20, তাহলে 2028 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। ক্লিয়ার? যেহেতু পরের জনেরটা বের করতে বলছে, পরের জনের কত, প্রথম জনের কত 676, 676 এর ভ্যালু আমাকে বের করতে, একের ভ্যালু 3 আর 676 এর ভ্যালু কত, তাই 676 দিয়ে গুণ করে দিলাম, 676 ইন্টু 3। সিনজন ও অম্মার বর্তমান বয়সের অনুপাত এত, 10 বছর পরে ওই অনুপাত হয়, তবে অম্মার বর্তমান বয়স কত, তাহলে 3:4 দুজনের, প্রথমটা সিনজনের, পরেরটা হলো অম্মা, তাদের বয়সের অনুপাত এত। 10 বছর পর তাদের এই বয়সের অনুপাত দাঁড়ায় 5:6, গ্যাপটা দেখো সেম। তাহলে বাড়লো কত দুজনের, এই যে বিয়োগ করে দাও, 2 2 করে বাড়লো, এই যে 2 এর ভ্যালু হলো 10, তাহলে 1 এর ভ্যালু 5। আমাকে এখান থেকে বের করতে বলছে অম্মার বয়স কত, তাহলে অম্মার বয়স 4 ইউনিট, তাহলে 4 এর ভ্যালু আমি বের করব, 4 5 20, অপশন ডি। নেক্সট, নিম্নলিখিত চারটি রাজ্যের বাজেটের ব্যয়ের শতাংশ বন্টন প্রতিনিধিত্ব করেছে, পাই চার্ট অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। তাহলে কৃষিক্ষেত্রে ব্যয়ের জন্য খাতের কেন্দ্রীয় কোণ আনুমানিক কত ডিগ্রি, কোনটা বের করতে বলছে আমাদের, কৃষির ক্ষেত্র, কৃষি মানে 45 ডিগ্রি, 45%, কিন্তু এটা পার্সেন্টে আছে, 45% মানে 45/100, কিন্তু আমাদের কোণ আকারে দিয়েছে, আর বৃত্তে টোটাল কোণ কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি, তার মানে এত ইন্টু 360। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 5 নং 45, 5 কুড়ি 100, 2 দিয়ে কাটাকাটি করো, 18 দোকানে 36, তাহলে 9 ইন্টু 18, 8 নং 72, 2 9 7 16, তাহলে 162 ডিগ্রি হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। একটি চতুর্ভুজের তিনটি কোণের মান এত, তাই চতুর্থ কোণের মান কত, একটা চতুর্ভুজের 4টি কোণ যোগ করলে সবসময় 360 ডিগ্রি হয়, তার থেকে যদি আমি তিনটা কোণের যোগফল বিয়োগ করি তাহলে অপর কোণটার মান বের করবে, সেটাই আমাকে বের করতে বলছে। তিনটা কোণের যোগফল কত সেটা বের করে নাও, 8 6 14, 14 4, হাতের হলো 1, 8 9 9 9 18, আর 26 একে 27, 8 6 14 14 4, 9 9 18, আর 26 একে 27, তাহলে বিয়োগ করে দাও এবার। তো সের থেকে 4 বিয়োগ করলে 6, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 3 3 মিলে তাহলে 86 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। ধরা যাক আর হলো সবচেয়ে বড় সংখ্যা, যা 41 71 91 কে ভাগ করলে একই অবশিষ্ট থাকে, তবে আর এবং 45 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত, এলসিএম কত। তাহলে দেখো এখানে বলেছে ধরা যাক আর একটা সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, আর কে দিয়ে যদি আর এখানে আর দিয়ে ভাগ করতে বলছে, যদি 41 কে ভাগ করি তাহলে রিমাইন্ডার যা আসবে, 8 দিয়ে যদি 71 কে ভাগ করা হয় সেক্ষেত্রেও রিমাইন্ডারটা সেম আসবে, আবার আর দিয়ে যদি 91 কেও ভাগ করা হয় সেই ক্ষেত্রেই রিমাইন্ডারটাও সেম আসবে। তাহলে আমাকে বের করতে হবে সেই আর এর মানটা কত, সেই হলো অঙ্ক। তো এই টাইপের অঙ্ক আমরা করব কিভাবে দেখে নাও।
41, 71, 91। তাহলে এই আর এর মান বের করতে হবে, ডিফারেন্স নিতে হবে। 41 আর 71 এর ডিফারেন্স নাও 30, 71 আর 91 ডিফারেন্স 20, 41 আবার 91 এর ডিফারেন্স, তাহলে 50। এখন এদের এইচসিএফ করতে হবে, গসাগু, সেটাই হবে আমাদের সেই সংখ্যা আর এর মান। তাহলে এদের গসাগু বাড়াবে কত? 10, সবচেয়ে বড় সংখ্যা 10 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে, তাহলে এদের গসাগু হবে 10। তাই 10ই হলো আমাদের আর এর মান। এবার তুমি চেক করে নাও, 4 10 40, এক রিমাইন্ডার। 10 দিয়ে ভাগ করো 7 10 70, এক রিমাইন্ডার। 10 দিয়ে ভাগ করো 9 10 90, এক রিমাইন্ডার। মিললো? মিললো। তাহলে আর এর মান 10। এখন 10 আর 45 এর লসাগু করতে বলেছে, তাহলে 45 আর 10 এর এলসিএম, তাহলে কত হবে? 90। দেখেই বুঝতে পারছো, 90 হবে সঠিক উত্তর। তাহলে এলসিএম হলো 90, অপশন ডি। সারণীতে একটি পরীক্ষায় একজন প্রার্থীর 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর শতাংশ এবং বিষয়গুলি প্রদত্ত ওয়েটেজ দেওয়া রয়েছে। তাই বলে সমস্ত বিষয়ে সমালোচনা থাকলে ওজনযুক্ত গড় ও গড়ের মধ্যে পার্থক্য করো। ওজনযুক্ত গড় মানে কি? এর সাথে গুণ করব, গুণ করব, গুণ করব, গুণ করে তারপরে এভারেজটা বের করব। মোদ্দা কথা হলো এইভাবে, দেখে নাও। 9 20 9 90 কে 2 দিয়ে গুণ করলে 180, 92 কে 2 দিয়ে গুণ করো, 2 দোকানে 4, 9 দোকানে 18, 3 তিরিক্ষে 9, 3 নং 27, 78, আর হবে 6 দোকানে 12, 8 দোকানে 16, একে 17। এবার যোগ করে দাও, 8 2 10, 9 19, আর 4 23, 8 2 10, 9 19, আর 4 23, হাতে হলো 2, 3 7 21, আর 2 23, 3 7 21, আর 2 23, 23 আর 8 31, আর 8 39, হাতে হলো 3, 3 একে 4, 2 6, 2 8, 893। ক্লিয়ার? এখন আমরা বের করব কি? 893, ঠিক আছে। তাহলে F1 আর এখানে কতগুলি টোটাল ওয়েট আছে সেটা ভাগ করতে হবে। এটা গুণ করে ওজন দিয়ে টোটাল 2 2 4 3 7 8 2 10, এই যে এটাই মানই হলো আমাদের ওজনযুক্ত গড়ের মান, ওজনযুক্ত গড়ের মান। ঠিক আছে, তাহলে ওজনযুক্ত গড় কিভাবে বের করব? এফআই এক্সআই এটা ভেবে নাও, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফ, এই আকারে করো, মনে রাখো, তাহলে ভালোভাবে মনে থাকবে। তাহলে এফআই এক্সআই করলাম, আর টোটাল সংখ্যা কত? 2 2 4 3 7 8 2 10 ভাগ করে, এটাকে বলা হয় ওজনযুক্ত গড়। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত দাঁড়াবে? 89.3। এটা হলো ওজনযুক্ত গড়ের মান। গেল। এবার বলছে এমনি গড়ের মান। এমনি গড় আমরা কি করবো? এই টোটাল যে মার্কস শতাংশ রয়েছে তার গড় নির্ণয় করতে, টোটালটা করে নাও, তাহলে কত হয়? 8 6 14, 14 3 17, 2 19, 19 এর 9, 8 6 14, 3 17, 2 19, হাতের হলো 1, তাহলে 8 একে 9, 8 একে 9, 9 7 16, 16 9 25, 25 আর 9 34, 34 আর 9 43। ঠিক আছে, ডিভাইডেড বাই 5। তাহলে ভাগ করে দিলে কি হবে? উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে, 1 2 3 4 5, 5 দোকানে 10, 9 দোকানে 18, 3 দোকানে 6 একে 7, 4 দোকানে 8। তাহলে আমাদের এবার হলো 87.8। এখন এই দুটো ডিফারেন্সই আমাকে বের করতে বলছে। এটা হলো ওজনযুক্ত গড়ের মান, এটা হলো এমনি এভারেজের মান। এই দুটো ডিফারেন্স হবে আমাদের অ্যান্সার। পাঁচ দোকান 9 দোকানে 18, 3 দোকানে 6 এর 7, তাহলে ডিফারেন্স করলে কত হয়? 89.3, 87.5, 87.8, সরি। 13 থেকে 8 বিয়োগ করলে 5, হাতে হলো 1, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে 1.5%। কেন এখানে একবারে পার্সেন্ট? যেহেতু সবকিছু দেওয়া রয়েছে, একজন শরণার্থী বলতে ওইটি দেওয়া শতাংশ হিসাবে দেওয়া রয়েছে, এই জন্য তোমাকে আর পার্সেন্টেজ করার দরকার পড়বে না। এটাই হবে আমাদের অ্যান্সার, 1.5%। ক্লিয়ার? একটা মধ্যমান নির্ণয় করুন। যদি তার তথ্যে 92 এর পরিবর্তে 99, 41 বা 43 প্রতিস্থাপন করা হয়, তার নতুন মধ্যমাটি কত হবে? তাহলে পুরনো মধ্যমা নতুন মধ্যমানের পার্থক্য কত? তাহলে দেখো, এই টাইপের যখন কোনো মধ্যমান নির্ণয়ের অঙ্ক দেওয়া থাকবে, এরকম একাধিক সংখ্যা দেওয়া রয়েছে সিরিজ আকারে, তখন তোমাকে ছোট থেকে বড় আগে সাজিয়ে নিতে হবে। এই হলো ফার্স্ট কাজ। তা ছোট থেকে বড় হিসেবে সাজাও। সবার ছোট কোনটা রয়েছে? 33, 33 আগে লিখে নাও। তারপরে লক্ষ্য করো কি রয়েছে?
33-এর পরে আমাকে নিতে হবে 35, তারপরে যাবে আমার 41, তারপরে যাবে 46, 41, এই যে 46 গেল। 33, 35, 41, 46, তারপরে লক্ষ্য করো তো কি হয়, তারপরে যাবে আমাদের 55, 55-র পরে যাবে 64, 87, 55, 58, 64, 87, 58, 64, 87, 58, 64, 87, 87-র আগে রয়েছে 77, এটা লেখা হয়নি, এখানে 77 করে দাও, এখানে করে দাও 87, 77, 87, তাই 90 আর 92 বাকি রয়েছে, 90 আর 92, ক্লিয়ার। তাহলে আমি কতগুলো এখানে সংখ্যা রয়েছে একটা চেক করে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11টি সংখ্যা, তাহলে 11টি সংখ্যা, তাহলে এর মাঝখানের টার্মটাই হবে আমাদের মধ্যমা। মনে রাখতে কোনো রকম সিরিজের ছোট থেকে বড় সাজাবো, তার মাঝখানে যে নম্বরটা পাবো সেটাই হবে আমাদের মধ্যমার মান। তাহলে মধ্যমান কত হবে, টোটাল 11টা সংখ্যা, তাহলে মাঝখানে 6 নম্বর টার্মটা, 1, 2, 3, 4, 5, 6, 58 হলো মধ্যমা। গেল প্রথম কেসের মধ্যমা 58 আমরা বের করে নিলাম, এটা হলো ফার্স্ট কেসের মধ্যমা। এখন কি বলছে, 92 এর পরিবর্তে 99 নেওয়া হবে। আচ্ছা, এই 92 আর নেই, এখন এই 92 জায়গায় নিলাম 99। তারপরে 41 এর পরিবর্তে 43 নেওয়া হবে, এই 41-টাও এখন আমাকে বাদ দিতে বলেছে, কিন্তু তার জায়গায় নিতে বলেছে আমাদের 43। এখন বলেছে মধ্যমা কত হবে, আলটিমেটলি কি সংখ্যার কোনো পরিবর্তন হলো না, কিন্তু এখনো মধ্যমা 58 রয়ে গেল। দেখো মাঝখানের টার্মটা কি 58, তার মানে এখন মধ্যমা 58। তাহলে এই দুটো ক্ষেত্রেই আমাদের মধ্যমা 58 বেরোলো, তাই ডিফারেন্স কত হবে, সেম নাম্বার, ডিফারেন্স 0, অপশন বি। মেনু ও সোনুর বর্তমান বয়সের অনুপাত এত, 5 বছর আগে মনুর বয়স, 5 বছর পরে সোনুর বয়সের অনুপাত এত হলে মনুর বর্তমান বয়স কত। তাহলে মনুর বয়স আমি ধরলাম 3x আর সোনুর বয়স 4x। 5 বছর আগে, 5 বছর আগে মনুর বয়স, তাহলে মনুকে 5 আমাকে কমাতে হবে, তাহলে মনুর থেকে 5 বিয়োগ করে দাও। তারপরে বলছে 5 বছর পর সোনুর বয়স, সোনুর সঙ্গে 5 যোগ করে দাও। এখন নতুন অনুপাত দাঁড়াবে 2:5। এখন একটু কোনাকুনি গুণ করে দেই, 3 5 15, 4 দোকানে 15x মাইনাস 25, 4 দোকানে 8x প্লাস 5 দোকানে 10, তাই এখানে 7x ইকুয়াল টু 35। তাহলে x এর মান আমরা পাবো এক্ষেত্রে 5। আমাকে বের করতে বলছে মনুর বর্তমান বয়স কত, তাহলে মনুর আমাদের কত ছিল 3x, তাহলে 3x এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে x এর মান যদি 5 হয় তাহলে 3x হবে 15, 15 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা কোনটি যার দ্বারা এতকে গুণ করলে গুণফল একটি নিখুঁত বর্গ সংখ্যা। নিখুঁত বর্গ মানে কি, যে সংখ্যাটার আমি পূর্ণবর্গ করতে পারি, 144 এর পূর্ণবর্গ করলে 12 পাবো, এই টাইপের সংখ্যাকে বলি আমরা নিখুঁত বর্গ সংখ্যা, যে সংখ্যার পূর্ণবর্গ মানে বর্গমূল করা যায় মোদ্দা কথা। তাহলে এখানে দেওয়া রয়েছে কত 21780, একে আমাকে এখন উৎপাদকে ভাঙতে হবে, আমি 100 দিয়ে দিলাম একবারে, 2178। আবার দেখো এটা 9 দিয়ে যাচ্ছে, 7 থেকে 8 2 16, 8 7 15, 15 একে 16 দিয়ে 18, 9 দোকানে 18, 3 37, 4 নং 36, 9 দোকানে 18, আবার 2 দিয়ে যাচ্ছে 121, তাহলে আর কি যাচ্ছে যাচ্ছে না, তাহলে আমি এটাকে আমি এরকম করে লিখতে পারি 217800। 100 মানে 10 এর স্কয়ার ইন্টু 9 মানে 3 এর স্কয়ার, 2 পড়েই থাকবে, আবার 121 মানে 11 স্কয়ার। তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হলো 2170? না, কারণ কি 2 একটা কম রয়েছে, যদি আরেকটা 2 থাকতো তাহলে এটা পূর্ণবর্গ হতো, কারণ পূর্ণবর্গ সব স্কয়ার স্কয়ার একটা থাকা লাগে। তাহলে এখানে আর কি দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ হবে সর্বনিম্ন, এখানে একটা 2 মানে রয়ে গিয়েছে, আরেকটা 2 আমাকে আনতে হবে, তার মানে আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে। প্রশ্নে কি বলছে, যাতে প্রশ্নে বলছে ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা কোনটি যার দ্বারা গুণ করতে হবে, তার মানে কি 2 দিয়েই গুণ করতে হবে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অপশন। নেক্সট কোশ্চেন, PQRS একটি আয়তক্ষেত্র যার একটা কোণের মান দেওয়া রয়েছে এত, তাই এর মান নির্ণয় করতে বলেছে। এই টাইপের অঙ্ক তোমাকে ছবি অঙ্কন করে নিতে হবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। PQRS, তাহলে কর্ণ অঙ্কন করে দেই, এই যে আয়তক্ষেত্রের দুটি কর্ণ, তাহলে বলছে QPR 26 ডিগ্রি, QPR, তাহলে এই কোণের মান হলো 26 ডিগ্রি, এবং বলেছে SQR এর মান কত, SQR
এই পোর্শনটার মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা যদি 26 ডিগ্রি হয়, তোমরা একটু ভালো করে বোঝো, এই যে একটা দুটো সমান্তরাল সরলরেখা, মাঝখানে যদি ছেদক থাকে, এই যে দুপাশে যে কোণ তৈরি হয় তাকে বলে একান্তর কোণ। এই একান্তর কোণের মান সবসময় সমান হয়, তার মানে এই কোণের মান যদি হয় 26, তাহলে এই কোণটা 26 ডিগ্রি হবে। আর আমরা জানি আয়তক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে তাহলে কোণ কিউ আর এস এর মান 90 ডিগ্রি হবে, যেহেতু আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। কিউ আর এস এর মান 90 ডিগ্রি, পি এস আর এর মান 90 ডিগ্রি, একরকম ভাবে এস পি কিউ আর কিউ পি এর মান 90 ডিগ্রি, প্রত্যেকটা এখানে কোণের মান 90, যেহেতু আয়তক্ষেত্র। তাহলে কিউ আর এস 90 ডিগ্রি, আর কিউ আর এস যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই গোটা কোণটার মান 90 ডিগ্রি, এই গোটা কোণটার মান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে 26 ডিগ্রি আমার জানা হয়ে গেছে। বাকিটা এই কোণে যেখানে পোর্শন রয়েছে সেই পোর্শনের মানটা ফোটা দিলাম, সেই পোর্শনের মানটা আমরা বিয়োগ করে বের করে নিতে, 90 থেকে 26 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এই পোর্শনের মান কত? 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর 9 থেকে 3 64 ডিগ্রি। তাহলে এই পোর্শনের মান হলো 64 ডিগ্রি। আমি এখানে লিখে দিচ্ছি বোঝার জন্য, এটা হলো 64 ডিগ্রি। এবার ভালো করে দেখো, আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান দুভাগে ভাগ করে, তাহলে এই পোর্শন আর এই পোর্শনের মান সমানের, মাঝখানে ও দিয়ে দাও। তাহলে আমি বলতে পারি ও কিউ ইকুয়াল টু ও আর। তাহলে ত্রিভুজ একটা রয়েছে এখানে ও কিউ আর, তাহলে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণের মান সমান হবে, সমান বাহু সংলগ্ন, তাহলে এই কোণের মানও হবে আমাদের 64 ডিগ্রি। এই হলো লজিক। তাহলে 64 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। যদি a প্লাস 1/a ইকুয়াল টু 9 হয়, তবে এর মান কত? ডাইরেক্ট ফর্মুলা আমরা এখানে ইউজ করে দিব, তাহলেই হয়ে গেল। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা লাগবে এখানে, a কিউব প্লাস 1/a কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস 1/9 মানে 9, তাই 9 এর কিউব, এটা কাটো, 3 ইন্টু 9, 9 এর কিউব 729, 3 নং 27। তাহলে বিয়োগ করে দাও, 9 থেকে 7 গেলে 2, 0, 702 হবে আমাদের অপশন এ। একটি ক্ষেত্র একটি সমকোণী ত্রিভুজ আকারে, যার ক্ষেত্রফল হলো এত, ভিত্তিটির দৈর্ঘ্য 500 মিটার, তবে এর উচ্চতা কত? একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, যার ভিত্তির দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 500 মিটার, আমাকে হাইট বের করতে বলেছে, এই হলো অঙ্ক। তাহলে সমকোণী ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। কেন? যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া রয়েছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? সেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু হাইট। আমি ভূমির মান জানি, আমাকে হাইটের মান বের করতে হবে, এই হলো লজিক। তাহলে ক্ষেত্রফল বের করে নাও, হাফ, ভূমির মান 500 ইন্টু হাইট। তাহলে এই যে আমি মানটা বের করলাম, এটা আসলে কি? এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল প্রোভাইডেড। তাহলে আমি বলতে পারি এটা ইকুয়াল টু এটা 25,000। 25 3 শূন্য, এবার কাটাকাটি করে দাও, এই 0 0 কাটো, এই 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 50। তাহলে এইচ ইকুয়াল টু হবে 100। তাহলে উচ্চতা কত হবে? 100 মিটার। নিচের টেবিলটি অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন। একটি পরীক্ষায় 3টি পত্রের নিয়ে গঠিত, প্রতিটি পেপার 100 নম্বরের হয়, তাহলে পরীক্ষায় কে সর্বোচ্চ শতাংশ পেয়েছে? এটা আমাকে বের করতে হবে। তাহলে কে সর্বোচ্চ শতাংশ পেয়েছে নম্বর হিসাবে, তাহলে সবারটা আমাকে চেক করতে হবে, এই ক্ষেত্রে কিছু করার উপায় নেই, ঠিক আছে? যেহেতু আবার 100তেই পরীক্ষা হয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে পুজোরটা চেক করি, পুজো কোথায়? এই যে, তাই সবগুলোকে যোগ করে দাও। 8 7 15, 15 একে 16, 8 7 15, 15 একে 16, 16 6 হাতে হলো 1, 3 24 একে 25, 256 সে টোটাল মার্কস পেয়েছে। তাহলে কততে পেলো? 256। টোটাল তার 300তে পরীক্ষা হয়েছিল, কারণ কি প্রশ্ন যে প্রতিটি পেপার 100 করে, 300তে সে পেলো 256 নম্বর। তার মধ্যে হাতে থাক। তারপরে কি বলছে? জের মান, জেরটা করে দাও। তাহলে 0 0ই বসবে। 9 6 15, সরি 1 হবে 1, আর 9 6 15 7 22 গেল। জেডটার মান বের করে, এবার বিনিময়টা বের করতে হবে। তাহলে 3 2 5 4 9, 7 9 7 16, আর 6 22, 229। আর কারটা দরকার? গেল 29 দরকার, এখন 29। 9 3 12, আর 3 15, 9 3 12 3 15, হাতে হলো 1, 8 7 15, আর 23 একে 24। এখন দেখো কার সবচেয়ে বেশি রয়েছে? 256, পূজারি। এখন বলতে পারো তোমরা, তাহলে পরীক্ষায় কে সর্বোচ্চ শতাংশ বের করেছে? পরীক্ষা তো 100তেই হয়েছে,
আর সবারটা যদি পার্সেন্টেজ করে 3 দিয়ে আমাকে ভাগ করতে হবে 100তে পরীক্ষা। 3 দিয়ে ভাগ করলে আমাদের ভাগ করার কি দরকার রয়েছে? যে সবচেয়ে বেশি মার্কস পাবে তারই পার্সেন্টেজ বেশি হবে। তাহলে কে? পূজার পার্সেন্টেজ সবচেয়ে বেশি, 256 সে পেয়েছে। অপশন এ। নেক্সট আমরা ত্রিকোণমিতির অঙ্ক, x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত, তবে এর কোন এক্সপ্রেশনটা সঠিক এখান থেকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে x ইকুয়াল টু a sec টু দি পাওয়ার n থিটা। তাহলে আমি লিখতে পারি x বাই a ইজ ইকুয়াল টু sec টু দি পাওয়ার n থিটা। আমি n এর মানটাকে আউট করবো, তার মানে কি x বাই এর মাথার মধ্যে আমাকে দিতে হবে 1 বাই n। তাহলে আমি এখানে লিখতে পারি তাহলে এখন sec থিটা। একই রকম ভাবে পরেরটাও আমরা করব tan এরটা। তাহলে এটা আমরা কিভাবে লিখবো একবারে, y বাই b, n টাকে আউট করতে গেলে মাথার মধ্যে 1 বাই n ইকুয়াল টু tan থিটা। আমরা এটা করার জন্য ফর্মুলা জানি, সেটা কি sec আর tan এর ফর্মুলা, সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বাস sec এর মান এখানে বসিয়ে দাও। তাহলে x বাই a যেহেতু স্কয়ার রয়েছে তার মানে পাওয়ারটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2 বাই n। একই রকম ভাবে tan এরটা হবে y বাই b 2 বাই n ইজ ইকুয়াল টু 1। এবার দেখো কোনটাতে মিলছে, x বাই a 2 বাই n মাইনাস y বাই b 2 বাই n ইকুয়াল টু 1। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এর ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজ রয়েছে, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6 6 6। ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে √3/4 আর বাহুর মান হলো 6, তাহলে 6 6 36, 4 নং 36, 9√3 মিটার সেন্টিমিটার স্কয়ার হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। যদি মূলদ সহগ সহ একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল মানে একটা বীজের মান বা x এর মান যদি এত হয়, দ্বিঘাত সমীকরণটি কত? তাহলে এই টাইপের অঙ্ককে তোমাকে অপশন টেস্ট তুমি করতে পারো, যে সবচেয়ে বেস্ট হয়। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস √3, তাহলে আমি x ইকুয়াল টু কত লিখতে পারি, প্লাস মাইনাস √2 মাইনাস √3। দেখো আমাদের একটা মূল বলছে 2 প্লাস √3 হবে, মিললো না, মিলছে এটার সাথে কোনো মিলে তো আমাদের হবে না, এরকম ভাবে টেস্ট করে দাও। পরেরটা কত হবে, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2 রয়েছে ওই পাশে গেলে প্লাস 2 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √2, স্কয়ার রুট থেকে রুট দিতে হয়, তাহলে প্লাস মাইনাস √2, কিন্তু কই মিললো, আমাদের অ্যান্সার আসতে হবে একটা মূল অন্তত আসতে হবে 2 প্লাস √3, মিলছে না, বাদ দাও। পরেরটা এবার চেক করো, দেখো এটা কি রয়েছে x স্কয়ার 4x, তাহলে এটা আমরা হলো সিদ্ধান্তের যে ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হলো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, একবারে সিদ্ধান্তের ফর্মুলা x এর মান বের করার জন্য। তাহলে দেখো, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা a কোনটা b কোনটা c? এর জন্য তোমাকে ইকুয়েশনটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে বুঝতে হবে। x স্কয়ারের সামনে a, তার মানে এর সামনে a মানে কি 1, x স্কয়ারের সহগটা নিতে হবে, সেটা হলো a। তাহলে এই ইকুয়েশনে এর মান 1, তাহলে এর মান 1 বসাবো, প্লাস মাইনাস আগে b এর মানটা দেখে নাও, b মানে কি x এর সামনে যেটা থাকবে সেটা হলো b, তাহলে b চিহ্ন সহগ নিতে হবে, প্লাস 4, তাহলে 4 4 16 মাইনাস 4 ac মানে a মানে x স্কয়ার আগে যে থাকে সে হলো a মানে 1, 4a আর c মানে মাইনাস 1, এই যে মাইনাস 1, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, 2a মানে x স্কয়ারের সহগ, x এর সহগ মানে 1, 2 ইনটু 1। তাহলে আমরা পেলাম প্লাস মাইনাস 16 থেকে 4 মাইনাস মাইনাসে প্লাস, আর 16 4 করলে 20, আর নিচে কত 2 আসছে আমাদের 2 প্লাস √3, তার মানে এটাও আমাদের অপশন হবে না, তাহলে বোঝা যাচ্ছে শেষেরটা হবে, চেক করে দেখে নাও। তাহলে x ইকুয়াল টু মাইনাস b, একই রকম মাইনাস b মানে হলো এখানে মাইনাস 4, x এর সামনে যেটা থাকে সেটা b, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস √ওভার b স্কয়ার, b মানে মাইনাস 4 তার স্কয়ার, b স্কয়ার মাইনাস 4 ac, a মানে x স্কয়ারের সহগ 1, আর c মানে কনস্ট্যান্ট টার্মটা, এই যে কনস্ট্যান্ট টার্ম 1, b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, 2 আর x স্কয়ারের সহগ হলো 1, এর জন্য কিছু নেই মানে 1। এখন এটা দেখো কত হয়, প্লাস 4 প্লাস মাইনাস, তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে হয় আমাদের 12, আর নিচে আসবে আমাদের 2। 12 কে দেখো আমরা লিখতে পারি 4 ইন্টু 3, তাহলে 4 এর বর্গমূল করলে আমরা কি পাবো 2 পাবো,
তাহলে এখানে 4 প্লাস মাইনাস 2√3 আর নিচে রয়েছে 2। তাহলে এখান থেকে যদি আমি কমন নেই, এই ক্যালকুলেশনটা আমি এই উপরে করছি, তাহলে x ইকুয়াল টু 2 কমন নিলে 2 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2 মিললো। তাহলে x এর মান দুটো পাবো আমরা, যেহেতু একটা হলো আমাদের 2 প্লাস √3 মান, আর একটা হবে আমাদের 2 মাইনাস √3 মান। এই যে x এর আমরা দুটো ভ্যালু বের করে দিলাম। তোমাদের পরীক্ষা অত কিছু করতে যখন তিনটা মিললো না, অবশ্যই কি হবে, শেষেরটা হবে, এটা করারও দরকার পড়বে না, এইভাবে শর্টকাটে করে দেবে। তাহলে সঠিক উত্তর অপশন ডি। বিনা এবং নীলা একসাথে 8 দিনে 1 ডজন সোয়েটার বুনেছে, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে। যদি তাদের কাজটি 5 দিনের মধ্যে শেষ করতে হয়, তবে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? তাই বিনা ও নীনা একসাথে 8 দিনে 1 ডজন সোয়েটার বুনতে হবে, 10 ঘন্টা করে কাজ করে, তাহলে একদিনে যদি প্রতিদিন যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে 8 দিনে কত ঘন্টা করবে? 8 10 80 ঘন্টা। এখন সেই কাজটা সে যদি 5 দিনে করে, তাহলে প্রতিদিন কত করে ভাগ করে দিলেই হলো, 5 ষোলো 80। অপশন সি। √21 ইকুয়াল টু এত, তবে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে √7 বাই √3। আচ্ছা, একবারে লিখে দিই। তাহলে এই টাইপের অঙ্ক করতে আমি করণীয়ন করতে হবে, উপর নিচে আমি √3 দিয়ে গুণ করবো। তাহলে √7 ইন্টু √3 ভেঙে নিলাম, তাই নিচেও আমাকে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই √3 গুণ করলে আমরা পাবো 3, আর √7 গুণ করলে √21। এখন দেখো √21 এর ভ্যালু আমাদের 4.5 এর জানা, তাহলে মান বসিয়ে দাও, ভাগ করে দাও। তাহলে পরীক্ষায় তোমরা আসলে কি করবে, ডাইরেক্ট এখন দিবে √3 করণীয়ন করে 3 হবে, আর √7 কে 3 দিয়ে গুণ করলে 21, এমন করেই দেওয়া থাকে। তাহলে 4.58 কে 3 দিয়ে ভাগ, এটাই হলো অঙ্ক আসলে। 3 অক্ষে 3, 4 থেকে 3 গেলে হবে 1, 3 5 15, 3 দোকানে 6, 3 দোকানে 6, 8 থেকে 6 গেলে 2 20, তাহলে 3 6 18, 1.526 দিয়ে আসছে। নিয়ারেস্ট কোনটা? 5 to 3 হবে না, 5 to 0 হবে না, 5 to 1 হবে না, 2 6, তাই 6 এর পরে কি, তাই নিয়ারেস্ট কি বলতে পারছি, 1.527 এর কাছাকাছি। তাহলে অপশন কি হবে এই অঙ্কের সঠিক উত্তর। যদি একজন ব্যক্তির মাসিক বেতন এত টাকা হয়, তবে মাসের ব্যয় তার বেতনের 92%, তাহলে সেই মাসের বেতন থেকে কত টাকা অবশিষ্ট থাকেন? আচ্ছা, তাহলে একজন ব্যক্তির মাসিক বেতন হলো এত টাকা, 28 1 2 3, তাহলে এবং মাসের ব্যয় তার বেতনের 90%, তাহলে সেই মাসে বেতন থেকে কত অবশিষ্ট বের করতে বলছে। তাহলে 92 কি করে, খরচ করে, ব্যয় করে, তাহলে মানে বাকিটা থাকে কতটুকু? তাহলে 100 থেকে 92 বের করে দাও, বিয়োগ করে দাও, তাহলে 8%, তাহলে 8/100। আরটা 64 4, 8 দোকানে 16, 8 6 22, তাহলে 2240। অপশন সি। সবচেয়ে ছোট কোন ভগ্নাংশটি কি যা এত এতর সাথে যোগ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে? তাহলে এটাকে আমার ক্যালকুলেশন আগে করে নিতে হবে। 3/5, 16/21, 7/10, 3/4। ক্যালকুলেশনটা করে নাও। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 3 7 21, 3 3 চলে গেল, 4 4 16 গেল, 2 দোকানে 4, 5 দোকানে 10, তাহলে 3 দোকানে 6, 5 5 25। এখন বলছে এই যে আমি একটা মানটা পেলাম, এটাকে ছোট করে সিম্পলিফিকেশন করে কত পেলাম, 6/25। এখন বলছে 6/25 সঙ্গে নিচের কোনটা যোগ করলে পরে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। এই জন্য তুমি 6 আনসার তো বেরিয়ে গেল, তারপরে একটা করে অপশন টেস্ট করে নাও। প্রথম অপশনটা নিলাম আমি, 19/25, 6/25 তার সঙ্গে 19/25 যোগ, বোঝা যাচ্ছে এটাই হবে 19/25। তাহলে 19 আর 6 কত, 25, 25 কে 25 দিয়ে ভাগ করলে এই দেখো পূর্ণ সংখ্যা আসলো আনসার। তাহলে অপশন এ, বাকিগুলো চেক করারই দরকার নেই। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। একটি জিনিসের চিহ্নের দাম এত, তারপর পরপর 9% ও 15% ছাড় দেওয়ায় জিনিসটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে দাম ছিল মার্ক প্রাইস 7200 টাকা, 7200 টাকা, তারপর পরপর দুবার 9% 15% ছাড় দেওয়া হয়। 9% যদি ছাড় দেওয়া হয়, তাহলে 100 থেকে 9 বিয়োগ করো, 81%। 100 থেকে 9, তাহলে 91%। 91/100। 15% ছাড়, 100 থেকে 15 বিয়োগ, 85% ডিভাইডেড বাই 100। একে আমার ক্যালকুলেশন করতে হবে। এই শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে পড়ে থাকলো আমাদের হাতে কি, 72 ইন্টু 91 ইন্টু 85।
নিচে হলো 100। তাহলে একটু যদি আমরা একটু সিম্পলিফিকেশন করার চেষ্টা করি, 91 কে আমরা 90 ভাবে ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা এটা কাটা, ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমাকে এখানে এটা আবার কাটাকাটি যাচ্ছে, 5 × 85, 5 দোকানে 10, 2 দিয়ে তাহলে 36, 36 কে 17 দিয়ে কে গুণ করো, তাকে 9 দিয়ে গুণ করে দেই, 6 × 17 102, 2 গেল হাতের কত 10, 3 × 17 51, 51 10 61 ইন্টু 9। তাহলে 9 দোকানে 18, 8, 9 কে 10, 6 9 54 আর একে 55। তাহলে অ্যাপ্রক্সিমেট আকারে আমার যাচ্ছে 5508। এখন দেখো 5400, এটা তো অনেক উপরে, এটা হবে না, 5000ও হবে না, সিম্পলিফিকেশন নেই, 5432 হতে পারে, 5569। আমি এমনি কম নিয়ে দেখলাম, বসে নিয়ে হিসাব করে দেখলাম 5508, তার চেয়ে একটু কি আসবে, অ্যান্সার বেশি আসবে, তার মানে কি অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক, x টু দি পাওয়ার এত 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 হলে এর মানটা কত হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। এই টাইপের অঙ্ক ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কোনো না কোনো ফর্মুলা যাচ্ছে কিনা। একটু ভালো করে লক্ষ্য করো, যদি আমি এখানে দেখি x2/3 রয়েছে, তার মানে x কে আমি এইভাবে লিখতে পারি না, 1/3 তার স্কোয়ার, তাহলে x স্কোয়ার গেল, মাইনাস x টু দি পাওয়ার 1/3 ইন্টু y টু দি পাওয়ার 1/3 প্লাস y কে আমরা এইভাবে লিখতে পারি 1/3 তার স্কোয়ার, লেখা হয়ে গেল। এবার ভালো করে নজর দাও, x টু দি পাওয়ার 1/3, y টু দি পাওয়ার 1/3, ক্লিয়ার? এখন দেখো এই যে এইখানে দেওয়া রয়েছে, এটাকে যদি আমরা মনে মনে এইভাবে তোমাদের বোঝার জন্য এখান থেকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার করতে পারবো আমরা, কোনো ব্যাপার নয়। এ স্কোয়ার, এটাকে তাহলে এ ধরলাম, তো এটা এ হবে, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, ওইটাকে বি, ওয়াই কে বি, বি স্কোয়ার ইন্টু, এটার মান হবে আমাদের এ, এটার মান হবে আমাদের বি, তাহলে এ প্লাস বি। আলটিমেটলি কিসের ফর্মুলা বললো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা হলো আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এটাই তো দরকার। দেখো এত বড় ইকুয়েশনটা এত ছোটতে আমাকে তোমাকে করতে হবে, মানে এর মান কত, এক্স টু দি পাওয়ার 1/3, মাথার মধ্যে ফর্মুলা 3 বসাতে হবে, প্লাস আবার ওয়াই এর মান আমরা কত ধরেছিলাম 1/3, তাহলে 1/3 মাথার মধ্যে তোমাকে 3 বসাতে হবে। এই 3 3 কাটাকুটি গেল, তাহলে এক্স দাঁড়ালো, আর এখানে 3 3 কাটাকাটি গেল, ওয়াই দাঁড়ালো, তাহলে এক্স প্লাস ওয়াই হবে আলটিমেটলি আমাদের সঠিক উত্তর। আসলে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলার অঙ্ক দিয়েছে, অপশন এ। তবে আজকে ক্লাসে এই 24খানা অঙ্ক ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা, আমরা প্রত্যেকটি সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।